ওকে, দেখেন আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিগাল ইস্যুজ ইন ই বিজনেস। আপনারা আগেই জেনেছেন আমাদের যেহেতু যেই ডকুমেন্টসগুলো আমাদের ইলেকট্রনিক থাকে সেই ডকুমেন্টগুলো আমাদের খুব সহজেই কিন্তু আমরা এটাকে ধরে রাখতে পারি না, অনেক সময় আমাদের কাছ থেকে এটা হারিয়ে যায় কিংবা হচ্ছে দেখবেন হ্যাক হয়ে যায়। তারপর হচ্ছে আপনার ইলেকট্রনিক ডকুমেন্টটা আমরা চাইলেই এটাকে লিগালি যে প্রকাশ করব তার জন্য কিছু আইন কানুন আছে, সেগুলো আমাদের জানতে হবে। এই জন্য হচ্ছে আমাদের একটা লিগাল ইস্যুজ রয়েছে ই বিজনেসের ভিতরে। এখন আমরা দেখেন এখানে প্রথমে দেখব লিগাল ইস্যুসটা আসলে কি। লিগাল ইস্যুস ইন ই বিজনেস আর ক্রিটিক্যাল ফর এনশিওরিং কমপ্লায়েন্স উইথ ভ্যারিয়াস রেগুলেশনস, অ্যাভয়েডিং লিগাল ডিসপুটস অ্যান্ড মেইনটেইনিং দ্য ট্রাস্ট অফ কনজিউমার্স অ্যান্ড বিজনেস পার্টনার্স। দেখেন লাস্টের কথাটুকু দেখেন, এটা কার কার সাথে রিলেটেড? রেগুলেশনস। আপনি যে ইলেকট্রনিক ডকুমেন্টগুলো আদান প্রদান করছেন, এক্সচেঞ্জ করছেন, এখানে অবশ্যই একটা রেগুলেশনের প্রয়োজন আছে। রেগুলেশন। অ্যাভয়েডিং লিগাল ডিসপুটস, আপনার লিগাল যে ডিসপুটগুলো তৈরি হবে, ডিসপুট মিন্স কি? ডিফারেন্স বিটুইন, ধরেন আপনি এবং আপনি দুইজনের মধ্যে যে একটা ডিসপুট তৈরি হতে পারে, ডিফারেন্স একটা অপিনিয়ন তৈরি হতে পারে। ধরেন আপনি একটা অপিনিয়ন দিচ্ছেন, আপনি একটা অপিনিয়ন দিচ্ছেন, এটাই ডিসপুট। সো এই ডিসপুটগুলোকে অ্যাভয়েড করার জন্য এবং মেনটেনিং দ্য ট্রাস্ট অফ কনজিউমার্স অ্যান্ড বিজনেস পার্টনার। ধরেন আপনার কনজিউমার হচ্ছে কি বলবো, যারা ধরেন কার ইউজ করে, যারা একটু লাক্সারিয়াস কার ইউজ করে তারা হচ্ছে আপনার কনজিউমার। সো এখন আপনি তাদের থেকে ডাটা কালেক্ট করলেন। কেন আপনি তাদের ডাটা কালেক্ট করে রাখবেন? এই জন্য আপনার কোম্পানিতে যখন নতুন কার আপনি লঞ্চ করছেন তখন আপনি সেটা কাদের কাছে সেল করবেন, তাদেরকে জানাবেন কিভাবে, মার্কেটিং কিভাবে করবেন, তাই না? তো আপনি যদি তাদের ডাটাটা রাখেন, তাদের ফোন নাম্বার, তাদের অ্যাড্রেস, তাদের নাম, তাদের ডিটেলস, অনেক সময় এনআইডি কার্ডের নাম্বারটাও রেখে দেয়। সো আপনি যখন এগুলো রাখবেন তখন সে কোন বিশ্বাসে আপনাকে দেবে বলেন? তার একটা এনআইডি কার্ডের নাম্বার আপনাকে কোন বিশ্বাসে দেবে যেখানে এনআইডি কার্ডের সাথে তার অনেক অনেক ডিটেলস এখানে যুক্ত। সো আপনি যদি সেখানে বিশ্বস্ত না হন কেন আপনাকে তারা দেবে, তাই না? এই যে দেখেন মাঝে মাঝে যারা হচ্ছে স্বপ্ন থেকে বা মিনাবাজার থেকে কোনো কিছু কেনেন, প্রায় এসএমএস চেক করে দেখবেন যে স্বপ্নের এসএমএস, মিনাবাজারের এসএমএস, স্যার চালের দাম এত টাকা, ডালের দাম এত টাকা, হ্যাঁ, তারপর হচ্ছে চাল ডালের অফার আসে বিভিন্ন রকমের, তেলের দাম এত টাকা, মাছের দাম এত টাকা, এভাবে করে আপনাকে হচ্ছে অ্যাট্রাক্ট করে এবং আপনাকে বলবে যে স্যার অর মিস এটা শুধুমাত্র আপনার জন্য। ঠিক আছে, বিভিন্ন ওই যে ফোন কোম্পানিগুলো বা আদার্স তারা হচ্ছে বলবে যে শুধুমাত্র আপনার জন্য। আপনি যখন দোকানে যাবেন দেখবেন যে এটা আপনাকেই দিয়ে দিলাম, ঠিক আছে, এটা শুধুমাত্র আপনাকেই এই দামে দিলাম, আর কাউকে দিব না। সো এই জিনিসগুলো কি জানেন? মার্কেটিং। সো আপনি এভাবে করে ক্রেতাদের একটা বিশ্বাস অর্জন করছেন। এখন আপনি যদি এই যে তাদের থেকে যে ডাটাগুলো নিয়ে রাখছেন সেই ডাটাগুলোকে প্রপার ইউজ না করেন তখন অবশ্যই তারা হচ্ছে আপনার বিরুদ্ধে একটা লিগ্যাল স্টেপ নেবে। সো কোন ভিত্তিতে স্টেপ নেবে, কোন আইনের ভিত্তিতে স্টেপ নেবে? সো এই সবগুলোই কি এই লিগ্যাল ইস্যুজের মধ্যে আছে। এবার দেখেন বিজনেস পার্টনার্স। এই বিজনেস পার্টনারের সাথে আপনি একটা ট্রাস্টের সম্পর্ক মেনটেন করার জন্য আপনার লিগ্যাল ইস্যুজ জানতে হবে। কেন? আপনার ধরেন বিজনেস পার্টনার কেউ আছে, এখন বিজনেস পার্টনারের সাথে আপনার যে কন্ট্রাকচুয়াল যে ব্যাপারগুলো আপনি যদি সেগুলো রক্ষা না করেন তাহলে কি আপনি বিজনেস চালাতে পারবেন? পারবেন না, বিভিন্ন ধরনের ইস্যুস তৈরি হবে। সো এই ই কমার্সের মধ্যে বা ই বিজনেসের মধ্যে এই জিনিসগুলো বা এই ডিসপুটগুলো যেন না আসে, কিংবা আসলে আপনি কিভাবে সেটাকে সলভ করবেন, এই পুরো জিনিসটাই আমরা এখানে জানবো। এটাই হচ্ছে লিগ্যাল ইস্যুস। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা সম্পর্কে অলরেডি আপনাদের জানা হয়ে গিয়েছে, তাই না? প্রেজেন্টেশন দিতে দিতে আপনারা সবাই অভ্যস্ত। তারপরও আমি একটু ব্রিফ দিচ্ছি। পেপার ডকুমেন্টস ভার্সাস ইলেকট্রনিক ডকুমেন্টস। পেপার ডকুমেন্ট কি? আমরা হাতে যেগুলো ধরতে পারি, ছুঁতে পারি, দেখতে পারি, তাই না, এগুলো। এবং ট্র্যাডিশনাল পেপার, মানে ট্র্যাডিশনালভাবে যেটা ইউজ করা হয় সেটা আসলে পেপারে ইউজ করা হয়। দেখেন আমাদের এখানে কিন্তু আপনাদের অ্যাটেন্ডেন্স কীভাবে নেওয়া হয় জানেন? পোর্টালে। আমি কিন্তু পোর্টালে এখান থেকে নিয়ে আপলোড দিচ্ছি। সো এটা চাইলেও ভ্যানিশ হবে না। আবার ধরেন পুরো সিস্টেম যদি কোনোভাবে ড্যামেজ না হয় তাহলে এটা নষ্ট হবে না। আবার অনেক সময় হয় কি, সিস্টেমটা কিন্তু ডাবল কপি করা থাকে, যে আমার এখান থেকে ভ্যানিশ হয়ে গেলে আমি অন্য জায়গাতে পাবো। সো এটা আমাদের থেকে যায়। এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক ডকুমেন্ট। আর আগে কি করা হতো, ওই মানে একটা হচ্ছে কাগজ মেনটেন করা হতো বা একটা ফাইল মেনটেন করা হতো, ওই ফাইলের মধ্যেই কি অ্যাটেন্ডেন্স নেওয়া হতো। সো সেটা হচ্ছে পেপার ডকুমেন্ট বা ট্র্যাডিশনাল ডকুমেন্ট। এখন এখানে কয়েকটা জিনিস দিয়েছে ক্যারেক্টারিস্টিক্স, যেটা বললাম, একটা ফিজিক্যাল আর একটা কি
ইনটেনজিবল, আপনি ধরতেও পারেন না, ছুতেও পারেন না, শুধু দেখতে পাচ্ছেন, পড়তে পারছেন। ইভেন আমরা এই যে স্লাইডটা দেখতেছি, এটা কি ইলেকট্রনিক ডকুমেন্ট। আচ্ছা, আমার হাতে এটা পেপার ডকুমেন্ট, ব্যাস এখানে আমার ডিফারেন্স শেষ। এরপর আসেন বেনিফিট। অবশ্যই সব কিছুর একটা করে পজিটিভ আছে, একটা করে নেগেটিভ অবশ্যই আছে। আপনার অনেক পজিটিভের মাঝেও নেগেটিভ থাকবেই। সো আপনার পেপার ডকুমেন্ট আপনি কি ক্যারি করতে পারছেন ঠিকই, কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে এখান থেকে বেরিয়ে আপনি হচ্ছে কাগজটা নিয়ে বাসায় যাচ্ছেন, কোনো কারণে বৃষ্টি পড়লো, শেষ আপনার ডকুমেন্টটা, কারণ ওখান থেকে কালিগুলো ছড়িয়ে যাবে, ওটা আপনি আর ইউজ করতে পারলেন না। আমি ধরেন আপনাদের খাতাপত্র নিয়ে বাসায় যাচ্ছি, এখন যেতে যেতে বৃষ্টি নামলো, আমার কাছে ছাতা নেই, এবার আপনাদের খাতাগুলো ভিজে গেলে তখন আমি কি করব বলেন? সো এটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। আর ইলেকট্রনিক ডকুমেন্ট কি চাইলে আমরা এটাকে স্টোর করতে পারি, ধরেন আমার কাছে আমি স্টোর করে রাখলাম, কোনোভাবে এটা কি ডিলিট হয়ে গেল, কিন্তু আমি সেটাকে আরও কোথায় কোথায় রাখতে পারি, ড্রাইভে রাখতে পারি, মেইলে রাখতে পারি, আরেকজনের কাছে আমি পেস্ট করে রাখতে পারি, আমার অন্য পিসিতে রাখতে পারি, বিভিন্ন জায়গায়, যেটা হচ্ছে আমি চাইলেও নষ্ট হবে না। একটা নষ্ট হলে আরেকটা থাকবে, একটা নষ্ট হলে আরেকটা থাকবে। অনেক সময় সেন্ট্রালি কোনো একটা জিনিস থাকে, তখন কি হয়, একদম পুরো সিস্টেম যখন ক্র্যাশ করে বসে তখন আসলে কিছু করার থাকে না। ওটা হয়, ওটা হচ্ছে বিভিন্ন কারণে হয়। অনেক সময় বিভিন্ন ম্যালওয়্যার অ্যাটাক হয়, বিভিন্ন ধরনের ভাইরাস অ্যাটাক হয়, তখন এটা হতে পারে। আচ্ছা, এবার দেখেন হচ্ছে ড্রব্যাকস। ড্রব্যাকস ওই যে বললাম যে পজিটিভ থাকলে নেগেটিভও থাকে। দেখেন আপনি পেপার ডকুমেন্টটার একটা নেগেটিভ সাইড কি, আপনি এটাকে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে, মানে সহজে ক্যারি করতে পারতেছেন না, নষ্ট হয়ে যাচ্ছে, আদার্স ইস্যুস। আর ওখানে আপনার কি হচ্ছে যে মাঝে মাঝে এটা চ্যালেঞ্জগুলো চলে আসে, যেমন আপনি এটার অথেন্টিসিটি যদি প্রুভ করতে যান, এখানে আপনি একটা প্রবলেম ফেস করবেন। আপনার এই ডাটাটা অথেন্টিক কি না এটা বুঝাতেই আপনার কষ্ট হয়ে যাবে। সো এটার জন্য বিভিন্ন আইন এখন তৈরি হয়েছে, ডিজিটাল অ্যাক্ট তৈরি হয়েছে, সো ওগুলোর মাধ্যমে এগুলো প্রুফ করতে হয়। সো এটা একটা হচ্ছে একটা ড্রব্যাক হিসেবে ধরতে পারেন। এবার আসেন লিগাল কনটেক্সট, একদম ইজি, যে এটা আপনার পেপার ডকুমেন্টটা একদম মানে ট্র্যাডিশনালি অ্যাকসেপ্টেড, কিন্তু ইলেকট্রনিক ডকুমেন্ট এখনও ট্র্যাডিশনালি অ্যাকসেপ্টেড না হলেও এটার জন্য একটা আইন তৈরি হয়েছে, যে দেখেন ইলেকট্রনিক কমিউনিকেশনস অ্যাক্ট 2000, এখানে হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি ইলেকট্রনিক সিগনেচারটাও রিকগনাইজ করতে পারবেন। অনেক সময় আমরা কি হয় যে সিগনেচারটা বুঝতে পারি না যে আসলে এটা কি রাইট নাকি রং, অনেক সময় স্ক্যান কপি পাঠায়, স্ক্যান কপি কি এটা কি সত্যি নাকি মিথ্যা বুঝতে পারি না। অনেক সময় দেখবেন আগের একটা করা সিগনেচার সেটাকে এমনভাবে স্ক্যান করা হয়েছে আপনি ধরতেই পারবেন না যেটা স্ক্যান কপি, কিন্তু এমন অনেক সফটওয়্যার অলরেডি বের হয়ে গিয়েছে যেটার মাধ্যমে আপনি এটা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। বুঝতে পেরেছেন? এখানে কারো কোনো সমস্যা আছে? প্রেজেন্টেশন দিয়েছেন, সমস্যা থাকার কথা না। আচ্ছা, এটা দেখেন, টেকনোলজি ফর অথেন্টিকেটিং ইলেকট্রনিক ডকুমেন্টস। এই যে বলেছিলাম আপনাদেরকে যে ইলেকট্রনিক ডকুমেন্ট অথেন্টিক কিনা সেটা প্রুফ করতে হলে আপনাদেরকে একটু কষ্ট করতে হয়, তাই না? এখন এই কষ্টটা যে করবেন সেখানে কি কি প্রযুক্তি আসলে ব্যবহার করা হয় বা কি কি জিনিস ব্যবহার করা হয়। প্রথম একটা জিনিস দেখেন, ডিজিটাল সিগনেচার। এটা সম্পর্কে কারো আইডিয়া আছে? কেউ পরিচিত ডিজিটাল সিগনেচার? বলেন তো স্যার, কি জানেন এটা সম্পর্কে? রাইট, আচ্ছা, পাসপোর্ট যখন বানিয়েছেন তখন একটা এরকম ট্যাব দেয়, তাই না? ওই ট্যাবের মধ্যে আপনি একটা পেন নিয়ে, ওই ট্যাবেরই পেন থাকে, সেটা দিয়ে আপনি সিগনেচার করছেন। এখন এটা তো ধরেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এই কয়েকটা জায়গাতে করা হয়, আপনি এনআইডিতে করলেন বা পাসপোর্টে করলেন, কিন্তু আপনি যখন বাইরের কান্ট্রিতে যাবেন ইলেকট্রনিক সিগনেচার হচ্ছে অহরহ দেখবেন বিভিন্ন জায়গাতে, কারণ ওই গিয়ে গিয়ে সিগনেচার করা, গিয়ে গিয়ে পেপারে সিগনেচার করা, এই ব্যাপারগুলো হচ্ছে এখন অনেক ট্র্যাডিশনাল হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ইলেকট্রনিক সিগনেচার। এখন এটা কিভাবে হচ্ছে আপনার টেকনোলজি ফর অথেন্টিকেটিং, কারণ এই যে আপনি ডিজিটাল সিগনেচার দিচ্ছেন, এই ডিজিটাল সিগনেচারকে আইডেন্টিফাই করার জন্য অলরেডি ফর্মুলা তৈরি হয়ে গিয়েছে, অলরেডি অ্যাপ্লিকেশন বাজারে এসেছে যেটা দিয়ে আপনার সিগনেচারটা আসল নাকি নকল সেটা প্রুফ করা যাবে। বুঝতে পেরেছেন? সেকেন্ড ওয়ান দেখেন, স্ক্যান্ড সিগনেচার, যেটা বলেছিলাম যে আমি একটা সিগনেচার করলাম, সেটাকে আপনি ছবি তুললেন, ছবি তুলে সেই ছবিটা আপনি ডকুমেন্ট হিসেবে আরেকজনকে পাঠালেন, সে সেটাকে আপনার অথেন্টিসিটি হিসেবে ধরে নিল। দেখেন আপনারা যখন পাসপোর্ট করেছেন এটার সাথে আপনারা পরিচিত হতে পারেন। কারো কি এমন আছে যাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা আছে? আচ্ছা, আমার নিজেরও ছিল প্রেজেন্ট এবং পার্মানেন্ট আলাদা। সো একটা হচ্ছে ঢাকাতে আর একটা বরিশালে, তো আমার দুই জায়গাতেই পুলিশ ভেরিফিকেশন হয়। এখন আপনি ঢাকাতে না হয় আমি নিজে গিয়ে দিয়ে আসতে পারলাম ডকুমেন্টসগুলো, কিন্তু বরিশালে আমি কি করব? এবং পুলিশ ভেরিফিকেশনে ঠিক কবে যায় সেটা তো আর জানা থাকে না, হঠাৎ করে ফোন দেয়।
তখন আমার ডকুমেন্টসগুলো আমি কি করলাম, স্ক্যান করে পুরো কপিগুলো হচ্ছে একজনকে পাঠিয়ে দিলাম, কারণ ওখানকার পুলিশ হচ্ছে ডিরেক্টলি নিতে চাচ্ছিল না। সো বলেছিল যে কারো মাধ্যমে যদি পাঠিয়ে দেওয়া হয় সেটাও সে অ্যাকসেপ্ট করবে। আমি হচ্ছে আমার ডকুমেন্টগুলোকে স্ক্যান করে বরিশালে আমার এক আত্মীয়র কাছে পাঠাই, সে ওগুলোকে প্রিন্ট করে নিয়ে তারপরে ওই পুলিশ অফিসারের কাছে জমা দিয়ে আসে। হ্যাঁ, এখন সেটা আসলে সিচুয়েশন ভ্যারি করে, আপনি কার আন্ডারে পড়ছেন সেটার উপরে। সো ওটা আমি অফার করেছিলাম যে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, কিন্তু সে বলেছে যে এটাতে হবে না। সো আমি ওভাবে করে পাঠিয়ে দিয়েছি। এখন এই যে আমি ডকুমেন্টটা দিচ্ছি স্ক্যান কপি, সেটা তো লিগ্যাল বিধায় কিন্তু তারা সেটা গ্রহণ করেছে, নয়তো কি গ্রহণ করতো? এই যে আপনি বলেন যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই হতো, এটা কিন্তু খুব সহজ একটা প্রযুক্তি। এই যে আপনি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন, সেটা সে কেন গ্রহণ করছে? এটা লিগ্যাল আছে বিধায়, এটার মানে লিগ্যালিটি আছে বিধায় তারা গ্রহণ করছে, নয়তো তারা গ্রহণ করতো না। সো স্ক্যান কপি বা স্ক্যান সিগনেচার কী কী হতে পারে? আপনার সিগনেচার হতে পারে, আপনার ছবি হতে পারে, এনআইডি কার্ড হতে পারে, সার্টিফিকেটস হতে পারে, মানে যত জিনিস দিয়ে আপনি যে অথেন্টিক সেটা আপনি প্রুভ করতে চাচ্ছেন, বা আপনার একটা কাজ যে ডকুমেন্টগুলোর মাধ্যমে অথেন্টিক প্রুভ হবে সেটা আপনি প্রুভ করতে চাচ্ছেন। ধরেন এখানে আপনি ভর্তি হবেন, এখন ভর্তির কিছু কাগজ আপনার বাকি আছে, সেই কাগজগুলো আপনাকে বলা হলো যে আপনি অনলাইনে সাবমিট করেন ফাইল আকারে, পিডিএফ আকারে। এখন আপনি সাবমিট করে দিলেন, সো আপনার ভর্তি প্রক্রিয়া ডান। এই যে হয়ে যাচ্ছে ব্যাপারটা, এটা কেন হচ্ছে? এটা লিগ্যালিটি আছে বিধায় হচ্ছে। সো এটা আমাদের সেকেন্ড টুল, বুঝতে পেরেছেন? থার্ড টুল দেখেন এনক্রিপশন। আবারও হেডলাইনটায় আসেন, টেকনোলজি ফর অথেন্টিকেটিং ইলেকট্রনিক ডকুমেন্ট। ইলেকট্রনিক ডকুমেন্টটাকে আপনি অথেন্টিক প্রুফ করার জন্য এই টেকনোলজিগুলো ব্যবহার করছেন, রাইট? তাহলে দেখেন এনক্রিপশন, আপনারা কম বেশি সবাই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে এই জিনিসটা অনেকবার দেখেছেন, যখনই আপডেট করে তখনই এনক্রিপশন কথাটা লেখা আসে, দেখেছেন? আপনার মেসেজ এনক্রিপ্টেড হয়ে আদান প্রদান হবে, এই কথাটা আপনাকে এনশিওর করে দেয়। বিশেষ করে হোয়াটসঅ্যাপে আপনাকে বলেই দিবে, যখন আপনি কোনো নতুন একজনের সাথে ধরেন চ্যাট করা শুরু করলেন, সো প্রথমেই দেখবেন এই লেখাটা খুব হালকা কালিতে আসে যে আপনার মেসেজগুলো বা তার মেসেজগুলো আদান প্রদান হবে এনক্রিপশন অনুযায়ী, ঠিক আছে? ধরেন আপনি একটা জিনিস লিখলেন, হাউ আর ইউ। সো এই হাউ আর ইউটা শুধুমাত্র ডিরেক্ট এভাবে যাচ্ছে না, এটা সেল ভেঙে ভেঙে যাচ্ছে, এবং আপনি যেই ইংলিশে ওয়ার্ড লিখতেছেন সেটাকে ধরেন তারা হচ্ছে বিভিন্ন ধরনের 1 2 3 বা এরকম আদার্স কিতে কনভার্ট করে দেন মেসেজটা তারা ওই মানে আপনার হচ্ছে কি বলে ওয়েটা দিয়ে প্রসেস করছে। সো মাঝখানে যদি আপনার এটা স্টোলেন হয়েও যায়, তারা এই মেসেজটা দেখতে পাবে না। কীরকম আপনি বুঝেন? ধরেন আপনার হোয়াটসঅ্যাপটা আপনি অন্য কোনো ফোনে লগ ইন করলেন, এখন আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন করতে হলে আপনার যদি এখানে এনক্রিপশন কোনো টেকনোলজি আপনি ইউজ করে থাকেন, তাহলে কি সে লগ ইন খুব সহজে করতে পারবে না। আপনাদের দেখবেন কোড চাইবে, অনেক সময় কি যদি 2 ফ্যাক্টর আপনার হচ্ছে চালু করা থাকে, তাহলে দেখবেন যে আপনার ফোনে অথবা মেইলে একটা ওটিপি যাচ্ছে, সেই ওটিপি আপনাকে দিতে হবে। সেটা দেওয়ার পর এরপর যদি আপনি হোয়াটসঅ্যাপে এমন কোনো অপশন অন করে রাখেন যে আপনার মেসেজটা ভ্যানিশ হয়ে যাবে, ধরেন আপনার মেসেজটা 15 দিন পর পর ভ্যানিশ হয়ে যাবে, বা প্রতিদিনের মেসেজ এত ঘন্টা পর পর ওটা হচ্ছে ভ্যানিশ হয়ে যাবে। সো আপনার কিন্তু যেই মেসেজটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখন আপনার হোয়াটসঅ্যাপটা যদি কেউ লগ ইনও করে, সে কি সেই মেসেজটা দেখতে পাবে না। এটাই হচ্ছে এনক্রিপশন, মানে আপনি আপনার ডাটাটাকে একদম থ্রুলি এটা হচ্ছে কাউকে না দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছেন, বুঝতে পেরেছেন? র্যান্ডমলি আপনি যেটা বলছেন সেটাই একজনকে মানে এক্সচেঞ্জ না করে আপনার ডাটাটা অন্যভাবে যাচ্ছে, তাকে আবার ওই টেকনোলজি ইউজ করে ওটাকে ঠিক করে তারপরে দেখতে হবে। আমি ধরেন আপনাকে এ পাঠালাম, এখন আপনি জানেন এই এটাকে কনভার্ট করার কোড কি, ওই কোডটা দিলেই আপনি দেখতে পারবেন এটা এ, কিন্তু আপনি জানেন না এ কে কনভার্ট করার কোড কি, তাহলে আপনি এটা কনভার্ট করতে পারবেন না। দ্যাট মিনস এনক্রিপশন, বুঝতে পেরেছেন? আচ্ছা, ফোর্থ ওয়ান দেখেন পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার। এটা সম্পর্কে কারো ধারণা আছে? পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার কেউ বলতে পারবেন? একটা পেয়ার অফ কি ব্যবহার করা হয়। পেয়ার অফ কি বলতে কি বোঝায় বলেন তো? পেয়ার মানে কি? জোড়া, মানে কিগুলোকে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়। আপনি যে কিটা ইউজ করবেন সেটাকে জোড়ায় জোড়ায় ব্যবহার করা হবে। তার মানে আপনি চাইলেও যে একটা জিনিসকে খুব সহজে ভ্যানিশ করে দিতে পারবেন, এটা পারবেন না, ঠিক আছে? আমরা নর্মালি কি ইউজ করি কিভাবে? র্যান্ডমলি দিয়ে দিলাম,
কিন্তু এখানে আপনার হচ্ছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচারে দুইটা কি থাকে, প্রাইভেট কি এবং পাবলিক কি। বুঝতে পেরেছেন? একটা প্রাইভেট কি, একটা পাবলিক কি। আপনি যদি দুইটা কি জানেন তখনই আপনি শুধুমাত্র মেসেজটা দেখতে পারবেন বা ডকুমেন্টটা দেখতে পারবেন, নয়তো আপনি দেখতে পারবেন না। প্রথমত আপনার প্রাইভেট কি লাগবে, প্রথমত আপনার পাবলিক কিটা লাগবে। পাবলিক কির মাধ্যমে আপনি কি ইন করতে পারবেন। ইন করতে পারার পরে মেসেজটা দেখতে হলে আপনার প্রাইভেট কি লাগবে। এখন বিভিন্ন ধরনের ওয়েবসাইটকে এইভাবে পেয়ার অফ কি দিয়ে তাদেরকে সিকিউর করে রাখা হয়। বুঝতে পেরেছেন? লাস্ট ওয়ান দেখেন, সিকিউর ইলেকট্রনিক ট্রানজ্যাকশন, SET, ইলেকট্রনিক ট্রানজ্যাকশন। এই যে আমরা আমাদের টাকা পয়সা এখন যে আদান প্রদান করছি অনলাইনের মাধ্যমে, তাই না? ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আমরা ট্রান্সফার করে দিচ্ছি, বিকাশের মাধ্যমে দিচ্ছি, নগদের মাধ্যমে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার দেশ বিদেশের সাথে ট্রানজ্যাকশন, ভিসা কার্ড দিয়ে, মাস্টার্স কার্ড দিয়ে, এই যে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়, এখানে যদি আপনার সিকিউর না থাকে তাহলে আপনি কিভাবে ট্রানজ্যাকশন করবেন? অবশ্যই এখানে আপনার সিকিউরিটি থাকতে হবে। সো এই ট্রানজ্যাকশনের মধ্যে কি কি ব্যবহার করা হয় বলেন তো? আপনারা বিকাশের কথা চিন্তা করে দেখেন, যখন আপনি বিকাশে কাউকে টাকাটা পাঠাচ্ছেন কি হচ্ছে? প্রথমত আপনি আপনার বিকাশে পুরো সব প্রসেসিং শেষ হওয়ার পরে আপনি লাস্ট কি দিচ্ছেন? কি মানে আপনার যে পাসওয়ার্ড সেটা আপনি দিচ্ছেন। দেওয়ার পরেও কিন্তু বিকাশের টাকাটা যাচ্ছে না, খেয়াল করেছেন? আপনার কিন্তু দেওয়ার পরে আবার একটা এভাবে চাপ দিয়ে ধরে রাখতে হয়, ট্যাপ করে রাখতে হয়। ওই বাটনটা যখন গ্রিন সিগন্যাল হয়ে পুরোপুরি এই পর্যন্ত চলে আসে, দেন ওকে, একটা সবুজ কালারের একটা সাইন আসে। আমি গতকাল কি করেছি, আমি 1 মাসের ডাটা প্যাক কিনতে গিয়েছিলাম। আমি নর্মালি এয়ারটেলে 1 মাসের ডাটা প্যাক কিনি, কারণ ইউনিভার্সিটির বাইরে যখন থাকি তখন তো আমার নেট লাগে, রাস্তায় লাগে, আবার কথা বলার জন্য প্রয়োজন হয়। তো আমি হচ্ছে বান্ডেল কিনি, যেটা আপনার মিনিট এবং জিবি একসাথে থাকে। সো আমি 297 টাকায় 1 মাসের জন্য 15 জিবি নেট আর 150 মিনিট মনে হয়, হ্যাঁ এটা কিনি। তো আমি সুন্দরভাবে 298 টাকায় কিনবো, 297 টাকায় কিনবো, এই জন্যই আমি সিলেক্ট করলাম, সব কিছু করলাম। খুব তাড়াহুড়া ছিল, বাসা থেকে বের হব, আমার ফোনে হচ্ছে ব্যালেন্স নাই। তো এই অফারটা নেওয়ার জন্য আমি বিকাশ থেকে লোড করলাম। করার পরে শেষমেশ গিয়ে যখন ওই ট্যাপ করে ধরে রাখবো তখন তো এটা কনফার্ম হবে। ট্যাপ করে ধরে রাখার আগেও আমি খেয়াল করতেছি ওখানে 297 টাকাই, কিন্তু তার পাশে যে 298 টাকা ছিল এটা আমি খেয়াল করিনি। মানে অফারগুলো পাশাপাশি থাকে, আপনি কোন অফারটা নিতে চান বা কিছু। আমি ভুল করে 297 টাকার অফারের জায়গায় আমি 298 টাকায় ক্লিক করে ফেলেছিলাম, এটা আমি একদমই খেয়াল করিনি। তখন আমি ওটা ট্যাপ করে পুরোপুরি কনফার্ম করে ফেললাম, আমার ফোনে মেসেজ আসলো যে হ্যাঁ আমি বান্ডেলটা পেয়েছি। যখন আমি মেসেজটা চেক করলাম তখন আমি আকাশ থেকে পড়লাম যে আমি তো 297 টাকায় আমি 1 মাসের একটা অফার নিছি। পরে আমি দেখলাম 298 টাকা রিচার্জ করলে যে অফারটা সেটা 7 দিনের। সেটা আপনি দেখেন, মানে আমার এক্সপেকটেশন কোথা থেকে কোথায় চলে গেল। এটা কিন্তু এই এনক্রিপশন বা এর মধ্যেই পড়ে। আমাকে কিন্তু তারা বারবার সতর্ক করেছে যে আমি শিওর কিনা, ইভেন ওখানে লেখাও আসে যে আপনি কি এই অফারটা নেবেন, আপনি কি শিওর, এরকম আসে। কিন্তু আমি কিন্তু বারবারই ওটাতে ইয়েস দিয়েছি এবং ট্যাপ করে আমি ওটা নিয়ে নিয়েছি। এখন আমি দেখলাম 298 টাকার যে অফারটা সেটা অনলি 7 দিনের 20 জিবি ইন্টারনেট। আমি 20 জিবি ইন্টারনেট দিয়ে কি করব বলেন? আমার বাসায় ওয়াইফাই, এখানে ওয়াইফাই, শুধু রাস্তার এতটুকু পথ, আর রাস্তায় তো ফোন চালানো হয় না আসলে ওভাবে করে, সিকিউরিটি নাই। এরপরে 300 মিনিট। এখন আপনি আমাকে বলেন আমি 300 মিনিট কার সাথে কথা বলে শেষ করব? এখন কথা হচ্ছে যে সেই 300 মিনিট কথা বলার জন্য সময়টা তো আমার লাগবে। ধরেন আমার হচ্ছে অনেক মানুষজন আছে, তাদের সাথে আমি কথা বলতে পারবো, আত্মীয় স্বজন আছে, খুশিও হবে কল দিলে, কিন্তু আমার সেই 300 মিনিট কথা বলার সময়টা কোথায় বলেন? আমি সকালে বাসা থেকে বের হই 7:30টায়, বাসায় ফিরে রাত 9টায়, তাহলে এরপরে আমি কার সাথে কথা বলবো? তো আমি এরপরে নিজে খুব মানে ট্রাই করলাম এটা কি ব্যাক করার কোনো উপায় আছে? না, যেহেতু হয়ে গিয়েছে আপনাকে বারবার কনফার্মেশন দিচ্ছে, সো আপনি এরপরেও কি দিচ্ছেন? আমি কিন্তু আমার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপরে তারা শিওর করতে চেয়েছে, আমি শিওর হয়েছি, এরপর আমি ভুল করে ফেলেছি। সো আপনি দেখেন ইলেকট্রনিক ডকুমেন্টে কিন্তু আপনার ড্রব্যাকও আছে। এই যে আমি কিন্তু এটা ফেরত পেলাম না, ঠিক আছে? এখন এটা যদি আমার ইলেকট্রনিক না হয়ে ডিরেক্ট হতো তাহলে কি হতো? আমার ধরেন টাকাটা দিতে গিয়েও হয়তো বা মনে পড়তো, কারণ 298 টাকা আমার তখন দেওয়া লাগতো। আর আমি 297 টাকা দিলে যে আমার বিজোড় সংখ্যাটা দিতাম সেটা তখন আমি বুঝতে পারতাম আমি যে বিজোড় সংখ্যাটা দিচ্ছি, ঠিক আছে? বা দোকানদার আমাকে বলতো যে আপা এটা তো 297 অফার, আপনি 298 দিচ্ছেন। সো ড্রব্যাকগুলো দেখেন আপনারা রিয়েল লাইফের মধ্যেই পেয়ে যাবেন, ড্রব্যাক কী কী, আবার হচ্ছে আপনার সুবিধাগুলো কী কী। সো এই যে সিকিউর ইলেকট্রনিক ট্রানজ্যাকশন, যেটা বোঝাতে গিয়ে উদাহরণটা আসলো,
সেটা হচ্ছে আপনারা তাহলে বিকাশে যখন ট্রান্সফার করেন বা নগদে ট্রান্সফার করেন বা কোনো একটা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, সব সময় হচ্ছে আপনাদের কাছে আপনাদের পাসওয়ার্ডটা চায়, আপনাদের পাসওয়ার্ডটা চাই। আবার যদি আপনারা পাসওয়ার্ডের পরেও কোনো সিকিউরিটি দিয়ে থাকেন, আরও অনেক ধরনের সিকিউরিটি আছে, সো সেগুলোও আপনার কাছে চেয়ে থাকে। ওটিপি যায়, অনেক সময় ওটিপি চেয়ে থাকে। সো এই যে কিগুলো ইউজ করা হয় সিকিউর ইলেকট্রনিক ট্রানজ্যাকশনের জন্য, যেই কিগুলো ইউজ করা হয় এগুলোই আসলে এসসিটি। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আমাদের 5টা টুলস কী কী? ডিজিটাল সিগনেচার, ডিজিটাল একটা হচ্ছে স্ক্যান সিগনেচার, এনক্রিপশন, ইলেকট্রনিক ট্রানজ্যাকশন, সিকিউর ইলেকট্রনিক ট্রানজ্যাকশন, পাবলিক কি, ইনফ্রাস্ট্রাকচার। এটাকে বলা হয় PKI আর এটাকে বলা হয় SET। মনে থাকবে? কোথাও কোনো সমস্যা আছে? নেই। পরবর্তীতে যাব। আচ্ছা, দেখেন এটা পড়িয়ে আজকের মতো শেষ করব। লস ফর ই কমার্স, এটা আপনাদের সাথে একটুখানি আমি আলোচনা করেছিলাম, তাই না? করেছিলাম। আচ্ছা দেখেন, আমাদের ই কমার্সের কিছু ল আছে যেগুলো আমাদেরকে জানতেই হবে। প্রথম হচ্ছে বেসিক অফ কন্ট্রাক্ট ইনফরমেশন। আপনি যখন ইলেকট্রনিক্যালি কারোর সাথে কন্ট্রাক্ট করবেন, কোনো একটা চুক্তি করবেন, আমাদের যেমন ফিজিক্যাল কন্ট্রাক্টে আমাদের ল আছে, তেমন ইলেকট্রনিক কন্ট্রাক্টেও কি আমাদের ল আছে। এখন আপনি কারোর সাথে ই কমার্স মানে ই কমার্সের মাধ্যমে আপনি বিজনেসটা করছেন। এখন কি আমাদের বিজনেসের সিংহভাগই কিন্তু আমাদের ই কমার্স, তাই না? বিজনেসের সিংহভাগ কি? ই কমার্স। এখন সেখানে আপনাকে বেসিক মানে একদম বেসিকভাবে আপনাকে 3টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন। অফারটা কি? আপনাদেরকে বলেছিলাম যে কেউ একজন ধরেন বাজারে গিয়েছেন, এখন আপনার একটা প্রোডাক্ট পছন্দ হয়েছে, আপনি কি করলেন? তখন হচ্ছে দোকানদারকে বললেন যে এটার দাম কত, এটার দাম কত। দোকানদার আপনাকে বলল এটার দাম 10 টাকা। এখন সেখানে যদি বার্গেনিং করার সুযোগ থাকে, সেখানে যদি বার্গেনিং করার সুযোগ থাকে তখন আপনি বার্গেনিং করবেন। এখন যখন সে আপনাকে এই কথাটা বলল যে এত টাকা এই প্রোডাক্টটার দাম, তার মানে কি সে আপনাকে অফার করছে যে আপনি এত টাকায় নেবেন কিনা। আপনি মাছ বাজারে গেলে ওটা কিন্তু ফিক্স থাকে না, ওটা কিন্তু আপনি দামাদামি করে নিয়ে আসতে পারেন। মাংসের বাজারে গেলেন সেখানেও আপনি একটু দামাদামি করার সুযোগ থাকে। শাকসবজি কিনবেন, সেটা বাজারে দামাদামি করার সুযোগ থাকে। সুপার শপের ব্যাপারটা আলাদা, সুপার শপে আপনি কোনো দামাদামি করতে পারবেন না, আপনি যাবেন, নিয়ে আসবেন, পেমেন্ট করবেন, শেষ। কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আপনার ওই যে বাজার থেকেই একসাথে অনেকগুলো করে বাজার নিয়ে আসে। সো আপনি কি করলেন? একজনের অফারটা শুনলেন, মানে দোকানদার আপনাকে অফার করছে, সেটা হচ্ছে অফার। এই যে আপনাকে বলছে এত টাকা, এটা অফার। এখন আপনি কি করলেন? একটা বার্গেনিংয়ে আসলেন, পার আপনি আরেকটা অফার দিলেন যে না আমি 10 টাকায় নিব না, এটাকে আপনি 60 টাকায় দিবেন কিনা। এই যে আপনি নতুন করে আরেকটা অফার করছেন, এটাকে কি বলা হয়? নো, অ্যাকসেপ্টেন্স কিন্তু এখনো হয়নি, কাউন্টার অফার। এই কাউন্টার অফারটা আপনারা পড়েননি আগে? এটা তো পড়ার কথা। আপনাদের কি বিজনেস ল ছিল না? লাল কালারের যে একটা বই, বিজনেস ল, কমার্শিয়াল ল, হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই হচ্ছে বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল। লেবার লটা আলাদা, লেবার লটা আলাদা, বিজনেস ল ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, ওখানে আপনারা এটা পড়তে পারেন কাউন্টার অফার। মানে একজন আপনাকে অফার দিচ্ছে, সেই অফারের পরিবর্তে আপনি আবার কাউন্টার অফার দিচ্ছেন, না আমি এটাতে নিব না, এটাতে আপনি দিবেন কিনা। তো এই কাউন্টার অফারের পরে যখন ওই দোকানদার রাজি হয়ে যাচ্ছে, দেখেন ওই দোকানদার আপনাকে রাজি হচ্ছে এটা দিতে, এবং আপনিও সেটা মেনে নিয়ে বলছেন হ্যাঁ আমি তাহলে এই দামে এই প্রোডাক্টটা নিব, তখন আপনার এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। দোকানদার অফার করলো, আপনি কাউন্টার অফার দিলেন, দেন আপনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। এরপরে আসেন কনসিডারেশন। কনসিডারেশন, এখন আপনি কি করবেন? এটার ভালো খারাপ দেখবেন, এটা কি মানে এখন আপনার হঠাৎ করে মনে হলো আচ্ছা আমি তো দামাদামিও করে ফেললাম, ঠিক আছে আমি যে দামটা বলছি এটা মাছটা পচা না বা কিছু না, ঠিক আছে এটা আমি নিতে পারি। এই যে আপনি কনসিডারেশন করলেন, এটার ভালো দিক খারাপ দিক। অনেক সময় হয় কি বাসায় নিয়ে গেলে তখন ওয়াইফ বলে পচা মাছ নিয়ে আসছো কেন, তাই না? আপনি দেখবেন এই যে মানে বেশিরভাগ সময় বাসায় যখন মাছ নিয়ে যাবেন, এটা আমার বাবার ক্ষেত্রেও হয়, সে অনেক ভালো মাছ নিয়ে আসছে বাজার থেকে দেখে শুনে গুনে, কিন্তু কিভাবে যেন পেট পচা, কিভাবে যেন পেট পচা, এটা আমার বাবা খেয়ালই করে দেখে না, এটা বেশিরভাগ সময়ই হয়। কিন্তু আম্মুর হাতে পড়লে ঠিকই সেটা ধরে ফেলে, হ্যাঁ তুমি তো বাজার করতে পারো নাই। তো এই ব্যাপারটা বিভিন্নভাবেই কিন্তু ঘটে। এখন আসেন কনসিডারেশনে। তো আপনি এখন কনসিডারেশন করে দেখবেন যে আপনি কি জিতলেন নাকি হারলেন।
সো এই সব কিছুই হচ্ছে আপনার বেসিক অফ কন্ট্রাক্ট ইনফরমেশন। আপনি যখন একটা কন্ট্রাক্ট সই করবেন, সেটা ইলেকট্রনিক হোক, সেটা ফিজিক্যাল হোক, সেটা যাই হোক না কেন, তখন আপনি 3টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। অফার দেখবেন, অ্যাকসেপ্টেন্স দেখবেন, কনসিডারেশন দেখবেন, নয়তো আপনি একটা চুক্তিতে কেন আসবেন? কেন আসবেন? ধরেন আপনি কোথাও একটা ইনভেস্ট করবেন, একটা ব্যবসায় ইনভেস্ট করতে গিয়ে তখন আপনি বললেন যে আমি এত টাকা ইনভেস্ট করলে আমি কত টাকা পাবো বা আমার ইন্টারেস্ট কেমন আসবে। অবশ্যই আপনি আপনার প্রফিটটা দেখবেন। তখন সেটা কি হলো? অফার। সেটা হলো অফার যে আপনি এটা পেতে চান। তখন আপনি যেখানে ইনভেস্ট করবেন তারা আপনাকে বললো যে না, আপনি যেটা চাচ্ছেন সেটা হবে না, মান্থলি আপনি এই টাকাটা পাবেন, বা যদি আমাদের ইনকাম বেশি হয় তাহলে আপনার প্রফিট বাড়বে, ইনকাম কমে গেলে আপনার প্রফিট কমবে, অথবা আমরা আমাদের সেলটা যেভাবে করতে পারছি সেই অনুযায়ী আপনি পার্সেন্টেজ পাবেন। আপনাকে 2 থেকে 3টা অপশন দেওয়া হলো, অল্টারনেটিভ দেওয়া হলো। আপনি কি করলেন? ওই অল্টারনেটিভগুলোর মধ্যে থেকে একটা অল্টারনেটিভ চুজ করলেন যে ইয়েস, আমি চাচ্ছি যে যদি ইনকাম বাড়ে তাহলে আমার প্রফিট বাড়বে, ইনকাম কমলে তাহলে আমার প্রফিট থেকে আমি ডাউন দিব, এই সিদ্ধান্তে আমি রাজি। আপনি অ্যাকসেপ্ট করে নিলেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এবার আপনি কনসিডারেশনে আসবেন, এর পজিটিভ দিক কী, নেগেটিভ দিক কী, আপনি কি করলে ভালো হবে। হ্যাঁ, আপনার সেটা তো থাকবেই। দেখেন, আপনি মেন্টালি কনসিডারেশন করেই কিন্তু আপনি অফারটা দিচ্ছেন, আপনি মেন্টালি কনসিডারেশন করেই কিন্তু অফারে যাচ্ছেন, নয়তো আপনি অফারটা দিতেন না। আর এই কনসিডারেশনটা আসলে বোঝায় কি, লিগাল অনেকগুলো বিষয় থাকে, তারপরে হচ্ছে আপনার ফর্মালিটিসের অনেকগুলো বিষয় থাকে, বা ডকুমেন্টসের অনেক বিষয় থাকে, সকল কিছু মিলিয়ে হচ্ছে আপনার কনসিডারেশন। সো আপনি যখন একটা চুক্তি করতে যাবেন, সেটা ই কমার্সে হোক বা ফিজিক্যালি হোক, আপনাকে অফার, অ্যাকসেপ্টেন্স, কনসিডারেশন, এই 3টা জিনিস মাথায় রাখতেই হবে। বুঝতে পেরেছেন? এর পরেরগুলোতে একটু হচ্ছে আপনার গভীরে যেতে হবে, যেমন এই যে রোল অফ দ্য ইলেকট্রনিক কমার্স, ডিরেক্টিভ ফর লিগাল সার্টেইনটি, এটার মধ্যে 3টা জিনিস আছে। আপনাকে ফ্রেমওয়ার্ক ফর অনলাইন সার্ভিস জানতে হবে, কনজিউমার প্রোটেকশন জানতে হবে, লিগাল সার্টেনটি জানতে হবে। এরপরে হচ্ছে আপনার 2টা ল আছে, একটা হচ্ছে ব্রুসেলস কনভেনশন 1968, আর একটা হচ্ছে রোম কনভেনশন 1980। এই 2টা লই আমাদের ই কমার্সের জন্য। কোনটা কি আইডেন্টিফাই করে সেটা জেনে তারপরে হচ্ছে আমাদেরকে সামনে আগাতে হবে। এগুলো আপাতত আপনাদের সামনের ক্লাসেই দেখাবো, তাহলে আপনাদের লিগাল কনসিডারেশনটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে বেসিক পর্যন্ত থাকুক। সামনের ক্লাসে আমরা দেখব লিগাল কনসিডারেশনের গভীরের বিষয়টা এবং ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, এটা সম্পর্কে আপনারা একটু জেনে আসবেন। আগামী ক্লাসের আগে এটা আপনাদের দায়িত্ব, ইডিআই, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করবো এটা সম্পর্কে কার কি ধারণা আছে। ঠিক আছে, এটা আপনারা একটু বাসায় বসে একটু জেনে আসবেন, একটু ঘেটে আসবেন, এবং এটা দিয়ে আসলে কি করা হয়, জিনিসটা কি খায় নাকি মাথায় দিয়ে রাখে না কি করে, সেটা তো আমাদেরকে একটু জানতে হবে, তাই না? সো এটা একটু জেনে আসবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, নেক্সট ডে আমাদের দেখা হচ্ছে। ওকে।